আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আপনি হয়তো অনেক আলোচনা শুনে থাকবেন অথবা এ নিয়ে নানান খবরাখবরও দেখে থাকবেন গণমাধ্যমে। কিন্তু এই দিনটা আসলে কি জন্য, এর গুরুত্ব আসলে কোথায়? আন্তর্জাতিক নারী দিবসের শুরুটা হয়েছিল শ্রমিক আন্দোলন থেকে, যা একসময় জাতিসংঘ স্বীকৃত বাৎসরিক দিবস হয়ে ওঠে। আর এ সব কিছুর শুরুটা হয় 1908 সালে, যখন একে একে প্রায় 15,000 নারী নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসে কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে। এর এক বছর পর সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা প্রথম জাতীয় নারী দিবসের ঘোষণা দেয়। এখন এই দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের চিন্তাটা মাথায় আসে নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের। তিনি তার এই চিন্তাটা জানান 1910 সালে কোপেনহেগেন নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে 17টি দেশের 100 জন নারী উপস্থিত ছিলেন এবং তারা সর্বসম্মতিক্রমে তার এই প্রস্তাব মেনে নেন। তবে প্রথমবারের মতন আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে। আর এই দিবসের শতবর্ষ উদযাপিত হয় 2011 সালে। এই দিবসের সবকিছু আনুষ্ঠানিক রূপ পায় 1975 সালে, যখন জাতিসংঘ এটা উদযাপন করতে শুরু করে। আর প্রথমবার এই দিবসের একটা প্রতিপাদ্য ঠিক হয় 1996 সালে। জাতিসংঘ সেবার দিবসটি পালন করে অতীতের উদযাপন, ভবিষ্যৎ ঘিরে পরিকল্পনা এই স্লোগান নিয়ে। প্রতি বছর এই দিবসে উঠে আসে নারীরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে কতটা এগিয়েছে সেই বিষয়টা। একই সাথে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে রাজনৈতিকভাবে নানা আন্দোলন ও প্রতিবাদের আয়োজন করা হয় এই দিনটি ঘিরে। ক্লারা জেটকিন যখন এই দিনটি প্রস্তাব করেন, তখন তিনি কোনো নির্দিষ্ট তারিখের কথা বলেননি। 1917 সালের আগ পর্যন্ত এই তারিখটিও নির্দিষ্ট ছিল না। সেবার যুদ্ধের সময় রাশিয়ান নারীরা রুটি ও শান্তির দাবিতে এক আন্দোলন শুরু করে। টানা 4 দিন ধরে চলা সেই আন্দোলনে অবশেষে সেখানকার জার শাসনের অবসান ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকার নারীদের ভোটের অধিকার মেনে নেয়। যেদিন এই আন্দোলন শুরু হয় রাশিয়াতে, সেদিন জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ছিল 23শে ফেব্রুয়ারি বা রবিবার। আর এই দিনটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ছিল 8ই মার্চ। তারপর থেকেই এই দিনটা আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি পায়। ওয়েবসাইট বলছে, আন্তর্জাতিক নারী দিবসের রং হলো বেগুনি, সবুজ এবং সাদা। বেগুনি রং ন্যায়, বিচার ও মর্যাদার প্রতীক, সবুজ দিয়ে বোঝায় আশা এবং সাদা মনে আনে পবিত্রতা। যদিও এ নিয়ে বিতর্ক আছে। এই রঙগুলো এসেছে 1908 সালে যুক্তরাষ্ট্রের উইন্সপেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইউনিয়ন থেকে। আন্তর্জাতিক নারী দিবসের দিন বিশ্বের অনেক দেশেই সরকারি ছুটি থাকে। রাশিয়াতেও এদিন সরকারি ছুটি এবং 8ই মার্চ ঘিরে 3 বা 4 দিন ধরে ফুল বিক্রি দ্বিগুণ হয়ে যায়। চীনে স্টেট কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী অনেক নারী 8ই মার্চ অর্ধদিবস ছুটি পেয়ে থাকেন। ইতালিতে আন্তর্জাতিক নারী দিবসকে বলা হয় ফেস্তা দেলা দোনা। লজ্জাবতী ফুল দেওয়ার মাধ্যমে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। এই রীতির উৎপত্তি কিভাবে তা পরিষ্কার নয়, তবে ধারণা করা যায় রোমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই এর চল শুরু হয়। যুক্তরাষ্ট্রে পুরো মার্চ মাসকেই নারীদের ইতিহাসের মাস হিসেবে দেখা হয়। প্রতি বছর এই সময় প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা ইশতেহার বের করা হয় বছর জুড়ে আমেরিকান নারীদের অর্জনগুলোকে সম্মান জানাতে। 2024 সালে নারী দিবসে জাতিসংঘের প্রতিপাদ্য হল নারীদের ওপর বিনিয়োগ করুন, দ্রুত উন্নতি আনুন। এর মাধ্যমে লিঙ্গ সমতা আনতে যে যথেষ্ট অর্থ বিনিয়োগ করা হচ্ছে না, সেই বিষয়টাতে মন দেওয়া হয়েছে। সংঘাত ও দ্রব্যমূল্য বৃদ্ধি 2025 সাল নাগাদ বিশ্বের 75% দেশেই জনগণের জন্য রাষ্ট্রের ব্যয় কমিয়ে আনতে পারে, যা নেতিবাচকভাবে নারীদের ও তাদের জরুরি সেবার ওপর প্রভাব ফেলবে। জাতিসংঘের হিসেবে 2030 সাল নাগাদ লিঙ্গ সমতা আনতে হলে এখন থেকে প্রতি বছর অতিরিক্ত $360 বিলিয়ন বিনিয়োগ করতে হবে। জাতিসংঘের প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে সরকার মাত্র 5% সহায়তা দিয়ে থাকে নারী ও মেয়েদের বিরুদ্ধে হওয়া নির্যাতন মোকাবেলায় এবং 0.2% কম খরচ করা হয় এই নির্যাতন প্রতিরোধে। তবে অন্যান্য কিছু প্রতিপাদ্যও আছে। নারী দিবসের ওয়েবসাইট বেছে নিয়েছে অন্তর্ভুক্তিতে উৎসাহ। আয়োজকদের লক্ষ্য সকল বাধা ভেঙে ফেলা, প্রচলন, ভুল ধ্যান ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা এবং এমন পরিবেশ তৈরি যেখানে সমস্ত নারী সম্মান ও মর্যাদা পায়। গত বছর আফগানিস্তান, ইরান, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নারীরা যুদ্ধ, সহিংসতা বা নীতি পরিবর্তনের কারণে তাদের অধিকারের দাবিতে লড়াই করেছে। সবশেষে ইসরায়েল ও ফিলিস্তিনি অঞ্চলে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যের নারীরা ভয়াবহ সহিংসতার শিকার হচ্ছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, তারা গাজায় নারী ও শিশুদের ওপর মানবাধিকার লঙ্ঘন, এমনকি ইসরায়েলি সেনাদের দ্বারা ধর্ষণের ঘটনার মতন গুরুতর অভিযোগ প্রমাণ সহ পেয়েছে। একই সঙ্গে 7ই অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসের দ্বারা ধর্ষণ, যৌন সহিংসতা এবং নারীদের অঙ্গ কর্তনেরও প্রমাণ পাওয়া গিয়েছে। এই সংঘাতে যে মানবিক সংকট দেখা দিয়েছে, সেটার ফল ভোগ করতে হচ্ছে নারীদের।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের এক পরিসংখ্যানে আগামী মাসের মধ্যেই গাজায় অন্তত 5,500 জন নারী সন্তানের জন্ম দিতে যাচ্ছেন, কোনো রকম ন্যূনতম চিকিৎসা সহায়তা ছাড়াই। আফগানিস্তানে মেয়েদের প্রাইমারি স্কুলের বয়সসীমা পার হলেই তারা স্কুলে নিষিদ্ধ হয়েছে তালিবানদের দ্বারা, যা মেয়েদের সমশিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে। সুদানে সুদানিজ আর্ম ফোর্সেস এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলমান সংঘাতেও মারাত্মক প্রভাব পড়েছে সেখানকার নারীদের ওপর। জাতিসংঘ বলছে আরএসএফ নিয়ন্ত্রিত এলাকায় প্রায় নারী ও মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করার খবর আসে, যেখানে তাদের জোর করে বিয়ে করানো হচ্ছে এবং মুক্তিপণের দাবি করা হচ্ছে। 12 লাখেরও বেশি মানুষ পাশের দেশগুলোতে পালিয়ে আশ্রয় নিচ্ছে, যাদের মধ্যে 10 জনে 9 জনই নারী ও শিশু। গত সেপ্টেম্বরে 22 বছর বয়সী মাসা আমিনির মারা যাওয়ার 1 বছর হয়েছে, যিনি ইরানে হিজাব পরার কড়া নিয়ম ভাঙার অভিযোগে ইরানের নৈতিক পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপর অনেক নারী এই নিয়মের প্রতিবাদ করে, যার মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী সহ অনেক অধিকার কর্মী দীর্ঘ কারাগারবাস ভোগ করেছেন। তবে গত বছরের শেষ দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যায়। 2023 সালের অক্টোবরে আর্জেন্টিনার কংগ্রেস অলিম্পিয়া আইন পাশ করে, যার মাধ্যমে অনলাইনে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা যাবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আর্জেন্টিনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে আর্জেন্টিনায় প্রতি 3 জনে 1 জন নারী অনলাইনে সহিংসতার শিকার হন। নেটফ্লিক্সের এক সিরিজ থেকে তাইওয়ানে প্রচুর যৌন সহিংসতার অভিযোগ ওঠে এবং স্থানীয়ভাবে একটা মিটু আন্দোলন শুরু হয়ে যায়, যা দেখে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি যৌন হয়রানির আইন আরও কঠোর করতে বাধ্য হয়, যাতে সমস্ত কাজের জায়গায় নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশনা জারি হয়, যার মধ্যে আছে যে কোনো ঘটনা জানানোর ব্যবস্থা থাকা, যা আগে ছোট ব্যবসাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না থাকলেও নতুন আইনে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে আছে নিয়োগদাতাকে সমস্ত অভিযোগ তদন্ত করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষকে সেটার প্রতিবেদন জমা দিতে হবে। মেক্সিকোতে গত সেপ্টেম্বরে গর্ভপাত আর অপরাধ নয় এমন আইন জারি হলে সেটাকে স্বাগত জানান অধিকার কর্মীরা, যার পথ ধরে পুরো লাতিন আমেরিকায় গর্ভপাতের নীতি শিথিল হতে দেখা যায়, যেটাকেই বলা হচ্ছে গ্রিন ওয়েভ। অতি সম্প্রতি ফ্রান্সের সংসদের উচ্চকক্ষ সিনেট নারীদের গর্ভপাতের অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভোট দিয়েছে। এছাড়া প্রায় 20 লাখ দর্শক গত জুলাই অগাস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া নারী বিশ্বকাপ দেখেছে, যা আগের রেকর্ডের চেয়ে অন্তত 6 লাখ বেশি। উইমেন স্পোর্টস ট্রাস্টের একটা নতুন গবেষণায় দেখা যাচ্ছে মেয়েদের খেলাধুলায় আগ্রহ বাড়ছে। 2023 সালে যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেটিক প্রতিযোগিতা টিভিতে দেখেছে প্রায় 46.7 মিলিয়ন দর্শক। কিন্তু স্পেনের বিশ্বকাপ শিরোপা জয় উদযাপন ঢাকা পড়ে যায় দেশটির সাবেক ফুটবল প্রধান লুইস রুবিয়ালসের এক চুমুকাণ্ডে। বিশ্বকাপ জয়ী সদস্য জেনি হারমোসের ঠোঁটে চুমু খান তিনি। হারমোসো বলেন তার অনুমতি ছাড়াই তাকে চুমু দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে আইনিভাবে অভিযোগও দায়ের করেন তিনি। রুবিয়ালেস তার পদ থেকে সরে দাঁড়ান, কিন্তু কোনো অন্যায় করেছেন এমন অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনা বিশ্বজুড়ে ফুটবল মাঠে ও মাঠের বাইরে যৌনতার সংস্কৃতির আলোচনা উস্কে দেয়। হাই নিউজ নেটওয়ার্ক।